প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গণিত বিষয়ের উপরে আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসটিতে আমি তোমাদের বৃত্তের যে স্পর্শক সে সম্পর্কিত আমি দুটি উপপাদ্য আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটিতে আমি ঠিক তারপর থেকে দুটি অনুসিদ্ধান্ত নিয়ে আজকের ক্লাসটিতে আমি আলোচনা করবো। একটা হচ্ছে অনুসিদ্ধান্ত 10 এবং অনুসিদ্ধান্ত 11। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে আজকের জ্যামিতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, শুরুতে আমি যে উপপাদ্যটি দেখো, গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে দেখো বলেছিলাম যে একটি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর একটা স্পর্শক লম্ব। গত ক্লাসে এটি পড়েছিলাম আমরা। অর্থাৎ বৃত্তের যদি একটা স্পর্শক আঁকি আর সেই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপরে সেই স্পর্শকটি লম্ব, তার মানে দেখো এটা যদি একটা স্পর্শক হয় তার মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এটার সাথে সে লম্ব। গত ক্লাসে আমরা এটা প্রমাণ করেছিলাম। আজকের ক্লাসের এই অনুসিদ্ধান্তটি ঠিক তার উল্টো কথা বলছে। কি বলছে? যদি বলছে যে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব, তাহলে বৃত্তের যে কোনো একটা বিন্দু দিয়ে যদি এখানে একটা ব্যাসার্ধ আঁকো, তাহলে ওই ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব মানে ওই ব্যাসার্ধের উপর এবার কি বলছে, লম্ব আঁকতে বলছে। তাহলে প্রথমে আমরা যে কাজটি করব যে ওপি হচ্ছে একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপর একটা লম্ব আঁকো। তাহলে অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে মানে কি এই বিন্দুতে বৃত্তটি স্পর্শক হবে। তার মানে এই পি বিন্দুতে যে বৃত্তটি স্পর্শক হবে এটি আজকের ক্লাসে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো শুরুতে আমরা যেভাবে লিখব, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দেখো ওপি ব্যাসার্ধ। লক্ষ্য করি এখন দেখি আমরা ওপি লম্ব আছি পিটি। দেখো প্রথমে এটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এটা বলে নিলাম, আর এর উপরে এবার এটা লম্ব এঁকে নিলাম, এর উপরে এটা একটা লম্ব এঁকে নিলাম, তাহলে পিটি লম্ব। এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে পিটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, এটি তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে পিটিটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে স্পর্শক, এমনটিও লিখতে পারো, জাস্ট এটা লিখলে হবে। এরপরে আমাদের যেটা আছে অঙ্কন। দেখো এখন যেটা বলছি যে আমাদের যে পিটি যে রেখায়, পিটিকে কিন্তু আমি কোথাও স্পর্শক বলতে পারছি না, কারণ আমাকে স্পর্শক এটি প্রমাণ করতে হবে। শুধু পিটি একটা রেখা বলছি। তাহলে দেখো আমরা বলছি যে পিটি সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু কিউ। এবার দেখো ও কমা কিউ যোগ করি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব প্রমাণে। দেখো ধাপ 1, প্রমাণে যে ব্যাপারটি এখানে আছে, শুরুতে আমাদের যে জিনিসটি দেওয়া আছে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের এখানে ছিল, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটার উপরে এটা আমরা লম্ব এঁকেছি। তাহলে এইটা যদি আমরা একটা ছিল ব্যাসার্ধ আর তার উপরে আমরা একটা লম্ব আঁকছি, তাহলে অবশ্যই সেখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, আর সমকোণ যদি হয় তাহলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। প্রমাণের শুরুতেই আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি। তার মানে এখানে যেটা আছে ওপি লম্ব এটি কোথায় পেয়েছি? প্রদত্ত। তারপরে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে কোণ
কি, কি কোণ ইকুয়াল এক সমকোণ, এটা হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ OPQ একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আমাদের হয়ে গেল। লক্ষ্য করি এই সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল কারণ এই কোণটা তার সমকোণ। তাহলে এখন কি কাজ করতে পারি, তাহলে এটা হচ্ছে দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই সমকোণী ত্রিভুজে হচ্ছে OQটা হচ্ছে অতিভুজ। তাহলে OQ যদি অতিভুজ হয় তাহলে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কোনটা, অতিভুজ। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে না OQটা হচ্ছে সবচেয়ে বড়। ওকে, তাহলে আমরা এখন ধাপ 2 তে সেটি আমরা লিখব। আমরা এখন লিখব ধাপ 2। ধাপ 2 কি লিখব, সমকোণী ত্রিভুজ OPQ এর অতিভুজ হচ্ছে OQ। তার মানে তুমি অবশ্যই বলতে পারো যে OQ ইজ গ্রেটার দেন OP। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু। এটি আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে অবশ্যই আমার যে OQ হচ্ছে এটা কিন্তু বড়, OQটা বড়, OP চেয়ে বড়। কারণ কি এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে দেখো এই যে কিউ বিন্দু হচ্ছে, আমি বলেছিলাম যে পিটি যে রেখার উপরে যে কোনো জায়গায় হলো কিউ বিন্দু এখানে না হয় কিউ বিন্দু ঠিক এখানে কাছে হতে পারতো, এরপরে যে জায়গায় নাও না কেন পির খুবই নিকটবর্তী নিলেও কিন্তু এটা সত্য। তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা একটা কথা লিখেছিলাম যে পিটি সরলরেখার উপরস্থ পি বিন্দু ব্যতীত সকল বিন্দুর জন্য এটি সত্য। ঠিক এই ধরনের একটা কথাও আমরা এখন একটা লিখবো, যেটি আমরা কিন্তু গত ক্লাসেও লিখেছিলাম তোমাদের উপপাদ্য 25-এ। তাহলে আমরা এখন সেই কথাটি লিখতে পারি। তাহলে লক্ষ্য করো সেই কথাটি লেখা হয়েছে যে পূর্বের উপপাদ্যে আমি যে কথাটি লিখেছিলাম। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম যে OQ হচ্ছে বড়। OQ কার থেকে বড়, OP এর চেয়ে বড়। OQটা হচ্ছে বড়, গ্রেটার দ্যান OP। কেন বড় আবার বলছি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু, এটা কিন্তু আমরা জানি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ প্রথমে প্রমাণ করেছি, এটা অতিভুজ ছিল, তাহলে এটাই হচ্ছে সবসময় বৃহত্তম বাহু। এখন আমি বলেছি যদি দেখো কিউ বিন্দুটি এখানে না হয় এখানে হতো, তার জন্য একই সত্য, এখানে হলো সত্য, এখানে হলো সেই একই ঘটনা। ঠিক পি এর খুব নিকটবর্তী হলেও সে একই ঘটনা ঘটবে, তাই এখানে নিচে লিখেছি। ঠিক এই লেখাটা কিন্তু তোমরা আমারও বলছি যে পূর্বের ক্লাসে যে উপপাদ্য আমি তোমাদের পড়িয়েছি সেই উপপাদ্য থেকে ঠিক একই ধরনের লেখাটা ছিল, সেখান থেকে এই লেখাটা নিবে। এবং তা পি বিন্দু ব্যতীত, দেখো এবং তা পি বিন্দু ব্যতীত এই যে পিটি আগের দিন ছিল স্পর্শক, নট এখানে স্পর্শক, পিটি সরলরেখার উপরস্থ বা পিটি রেখার উপরস্থ, এই কথাটি লিখবে। তাহলে এই যে শর্তটি হয়েছে তা পি বিন্দু ব্যতীত, দেখো এই পি বিন্দুটা ব্যতীত পিটি রেখার উপরস্থ, পিটি রেখার উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। কারণ শুরুতে বলেছিলাম পিটি রেখার উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু কিউ নি, কোন জায়গায় নিয়েছি তা কিন্তু আমি বলে দেইনি, অর্থাৎ যে কোনো জায়গায় হতে পারে। তাই সেই কথাটাই বলছে যে কিউ বিন্দুর অবস্থান এই রেখার উপরস্থ যে কোনো জায়গায় হলে না কেন সবার জন্য সত্য এই ঘটনাটি যে ও কিউ ইজ গ্রেটার দ্যান ও পি, শুধুমাত্র পি বিন্দু ব্যতীত। মানে পি পরে তো আর কিউ বিন্দুটা তুমি নিতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে পিটি রেখার উপরস্থ, এই যে পিটি যে রেখাটির উপরস্থ শুধুমাত্র একটা বিন্দু, কোন বিন্দু, সে পি বিন্দু, যা বৃত্তের পরিধির উপর অবস্থিত। অর্থাৎ পরিধি
হ্যাঁ, এখানে লেখা আছে পরিধস্থ। পরিধস্থ না লিখে তোমরা এখানে লিখতে পারো যা পরিধির উপর অবস্থিত। পরিধির ওপর, ওপর, ওপর মানে পরে, আর উপর মানে হচ্ছে পরিধির চেয়ে আরো কিছুটা উপরে, এরকম বোঝায়। তা পরিধির ওপর অবস্থিত এভাবে লিখতে পারো। তাহলে আমরা কি বলছি, যে বললাম যে পিটি যে রেখাটি, অর্থাৎ এই যে রেখাটি, রেখার উপরস্থ পি বিন্দু ব্যতীত, এই পি বিন্দু ব্যতীত পি বিন্দুই শুধুমাত্র ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধিস্থ, অর্থাৎ শুধুমাত্র এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধির উপরে শুধু একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পি। তাহলে যদি পি থাকে তাহলে অবশ্যই পিটি একটা স্পর্শক। কারণ প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমি বারবার করে তোমাদের পড়িয়েছিলাম যে একটা যদি স্পর্শক হতে হয়, যে স্পর্শক একটা বৃত্তের পরিধির উপরস্থ একটি মাত্র বিন্দুতে স্পর্শ করবে। দেখো এখানে আমরা সেটাই প্রমাণ করেছি, শুধুমাত্র এই রেখাটি এই বৃত্তের পরিধিকে কেবলমাত্র একটি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আশা করি তোমরা এই উপপাদ্যটি বুঝতে পেরেছো। অনুসিদ্ধান্ত 10 যেটি ছিল তোমাদের এখানে, এর পরবর্তীতে যে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত 11। তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি তোমাদের অনুসিদ্ধান্ত 11। প্রিয় শিক্ষার্থী, এখন আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত 11। আমি উপপাদ্য একটু বলে নিলাম। উপপাদ্য 27 পড়ানোর আগে আমি অনুসিদ্ধান্ত 11টি একটু পড়িয়ে নিচ্ছি। উপপাদ্য আসলে 27 কি বলেছে, বলেছে যে দুইটি বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করলে, অর্থাৎ দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শবিন্দু সমরেখ, এটির কেন্দ্র দুটো আর স্পর্শবিন্দু এটি একই সরলরেখায় অবস্থিত হবে। অর্থাৎ এটির কিন্তু হেল্প নিয়ে আমাকে এই উপপাদ্যটি করতে হবে, সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত 11। তাহলে দেখি আমরা এটা শুরুতে যেটি লিখতে পারি, সমাধান। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দেখো না, এখানে এটা লিখি, মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ লিখি, বহিঃস্পর্শ করেছে। তাহলে দেখো প্রমাণ করতে হবে যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান। তাহলে দেখো এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখানে বৃত্তদ্বয়ের কথাটি ঢুকাই দিই, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির সমান, এটি প্রমাণ করতে হবে। দেখো এখানে অঙ্ক একটু করে নেব আমরা। এর সঙ্গে ওকে ও আর বির সঙ্গে ওকে আমরা যোগ করি। এখন দেখো প্রমাণের শুরুতে আমরা বলেছি, এখানে প্রমাণ বলতে কিছুই নেই বললে চলে। আমরা উপপাদ্য 27 এর সাধারণ নির্বাচনে যে কথাটি পড়ব সেই কথাটি যদি আমরা এখানে লিখে দিই, শুধুমাত্র যে দুইটি বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু এরা সমরেখ হবে। তাহলে সেটা লিখব শুরুতেই, যে দুইটি বৃত্ত আমরা জানি দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ
করলে বৃত্তদ্বয়ের কেন্দ্র ও স্পর্শবিন্দু সমরেখ। তাহলে লক্ষ্য করো এখানে আসলে আমরা বলতে পারি এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, এ ও বি সমরেখ। তাহলে আমরা দেখো আমরা এটা প্রমাণ করে ফেলতে পারলাম যে এই তিনটা যে বিন্দু, একটা হচ্ছে এ বিন্দু, আরেকটা হচ্ছে ও বিন্দু, আরেকটা হচ্ছে বি বিন্দু, এরা পরস্পর একই রেখায় অবস্থিত। তাহলে এরা যদি একই রেখায় অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি সম্পূর্ণটুকু দূরত্ব সমান সমান এইটুকুর দূরত্ব প্লাস এইটুকুর দূরত্ব। দেখো তাহলে আমরা নিচে বলতে পারি যে অতএব এ বি হচ্ছে কি, দেখো এই একটা সোজা দাগ, সোজা সরলরেখা, এটা প্রমাণ করে ফেলছি। যদি সোজা সরলরেখা হয় তাহলে টোটালটা দূরত্ব সমান সমান এইটুকুর দূরত্ব যোগ এইটুকুর দূরত্ব, অর্থাৎ এ বি সমান সমান, যেটা আমরা প্রমাণ করলাম, একটা হচ্ছে এ ও প্লাস হচ্ছে বিও। দেখো এ ও হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর বিও হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমাদের এটি প্রমাণ হয়ে গেল। ঠিক অনুসিদ্ধান্ত 12 একদম হুবহু একই জিনিস প্রমাণ করবে, শুধুমাত্র লাস্ট লাইন আলাদা হবে। তো এখানে আমরা দেখতে পারি যে কেন্দ্রে মানে এইটা ভিতরের দিকে হবে, সেখানে হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল। তাহলে একদম অনুরূপভাবে তোমরা অনুসিদ্ধান্ত 12টিও কিন্তু প্রমাণ করে ফেলতে পারো। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি তোমরা অনেকেই হয়তো আমার সঙ্গে এই বৃত্ত সংক্রান্ত যত উপপাদ্যগুলো আছে সেগুলো সবাই সুন্দরভাবে শিখতে পারছো। আগামীতে হয়তো আরও বৃত্ত নিয়ে আরও উপপাদ্য সংশ্লিষ্ট আরও বেশ কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সেই ক্লাসগুলো দেখার তোমাদের আমন্ত্রণ রইল। সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।